বিছানার উপর মন খারাপ করে বসে আছি। আসিফ বিষয়টা খেয়াল করে আমার পাশে বসলেন। মন খারাপ? কেন? ফ্যামিলির কথা মনে পড়ছে। উহু। তাহলে এভাবে মন মরা হয়ে বসে আছো যে? কাল তো আপনার ছুটি শেষ হবে। আপনি আবার ডিউটিতে জয়েন করবেন, তখন তো আমি আবার একা হয়ে যাব। আমার একটা সঙ্গী চাই। তাহলে চলো আজ রাত থেকেই তোমার সঙ্গী আনার মিশন শুরু করি। দুষ্টু হেসে, আমি সেই সঙ্গীর কথা বলছি না। তাহলে মাকে এখানে আনবেন? মায়ের তো এখনো ট্রিটমেন্ট শেষ হয়নি। বাড়িতে আনা কি ঠিক হবে? আমার মনে হয় ঠিক হবে। এত বছর যখন হসপিটালে থেকেও সুস্থ হয়নি, তখন বাকি বছরগুলোতেও হয়তো এখানে থেকে আর সুস্থ হবে না। এখানে রাখার চেয়ে ভালো আপনি মাকে এখানে নিয়ে আসুন। ঠিক বলেছ। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? রুম তো একটা। তাহলে মাকে কোথায় রাখব? এটা কোনো সমস্যা হলো নাকি? আপনি অন্য একটা বাড়ি ভাড়া করুন, যেখানে 2 রুম আছে, যেখানে আমি আমার মনের মতো করে সংসার সাজাতে পারব। একটা কথা রাখবেন। কি কথা? চলুন না আজকে মাকে দেখে আসি। আচ্ছা, বিকেলে যাব। থ্যাংক ইউ। শুকনো থ্যাঙ্কসে কাজ হবে না। তাহলে? আসিফ গাল এগিয়ে বলল। এখানে আদর দিতে হবে। পারবো না। ঠিক আছে, কি আর করার আমিই করি। বলে আসিফ দুষ্টু হেসে আমার দিকে ঝুঁকে আসলো। বিপদ সংকেত পেয়ে আমি ঝট করে উঠে দাঁড়াই। বলছিলাম কি, দুপুরের খাবার রান্না করতে হবে, আমি যাই। এত তারা কিসের? বলে আসিফ এক টানে আমাকে বিছানায় ফেলে দেয়। কিছু বুঝে উঠার আগেই তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া মিলিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে উঠে বসে। লজ্জায় আমি দৌড়ে কিচেনে ঢুকি। আসিফ রেডি হয়ে কোথায় যেন বের হয়। ঘণ্টা 3 মধ্যে চলে আসে। কোথায় গিয়েছিলেন? এত দেরি হলো যে? জেরা করছো? সন্দেহ করছো নাকি? ভাবছো আমি অন্য কোনো মেয়ের সাথে ছিলাম? আসিফের কথা শুনে খুব মন খারাপ হলো। আমার তো খুব টেনশন হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম। আর উনি এভাবে বললেন। আমি ধীর পায়ে বেকনিতে এসে দাঁড়ালাম। উনি পিছন পিছন এসে জড়িয়ে ধরলেন। রাগ করেছ? না। অভিমানের সুরে। বুঝেছি। এতটুকুতেই অভিমান? তাহলে বাকি জীবন কাটাবে কি করে? ছাড়ুন। উহুম। শোন না, আমি তো তোমার কথা মতো বাড়ি খুঁজতে গেছিলাম। পেয়েও গেছি। পরের মাসে ওই বাড়িতে উঠব। তোমাকে রাগাবার জন্য ওভাবে বলেছি। আসলে দেখতে চেয়েছিলাম তোমাকে রাগলে কেমন লাগে। কিন্তু তুমি তো রাগলেই না, উল্টে অভিমান করে বেলুনের মতো মুখ ফুলে রাখলে। এভাবে মুখ ফুলে রেখো না তো, পেতনি পেতনি লাগে। কি আমি পেতনি? না না, তুমি পেতনি হতে যাবে কেন? পেতনি তো আমার বউ। আপনি পচা। আমাকে পেতনি বললেন? আমিই তো আপনার বউ। ও তাই বুঝি। আমার না একটুও মনে ছিল না। থাকবো না আমি আপনার সাথে। এক্ষুনি আমি বাপের বাড়ি চলে যাব। এই না না, লক্ষ্মীটি আমার। বাপের বাড়ি যেও না। বলেই গেছিলাম, তোমার বাবা তো তোমাকে ত্যায্য কন্যা করেছে। তাছাড়া ওই বাড়িতে ঢুকতেও মানা করেছে। ঠিক বলেছেন। আব্বা তো আমাকে ত্যায্য কন্যা করেছে। কি করে তাদের সামনে যাই বলুন তো? ওরা কি আমায় ক্ষমা করবে? চিন্তিত হয়ে আমি উত্তরের আশায় আসিফের দিকে তাকালাম। উনি এক পলক আমাকে দেখে অট্টহাসিতে ফেটে পড়লেন। হাসতে হাসতে চোখে পানি পর্যন্ত এসে গেছে। আমি অবাক হয়ে তাকে দেখছি। এতে হাসার কি হলো?
কি হলো, এভাবে হাসছেন কেন? একটু আগেই তো এক বালতি অভিমান নিয়ে মুখ ফুলিয়ে রেখেছিলে আর এখনই চিন্তিত হয়ে পড়লে। হুহ, মায়ের সাথে দেখা করতে এসেছি। প্রথমে অভিমান করে থাকলেও পরে হাসি মুখে আমাদের বিয়ে মেনে নিয়েছেন। ওনার সাথে কথা বলা শেষে ডাক্তারের সাথে কথা বলতে গেলাম। পরের মাসে মাকে নিয়ে যাওয়ার পারমিশন তিনি দিয়েছেন। হসপিটাল থেকে বেরিয়ে আমরা রিকশায় উঠলাম। আমরা কোথায় যাচ্ছি? সিনেমা হলে। কেন? ঘাস কাটতে। সিনেমা হলে তো মানুষ ঘাস কাটতে যায়, তাই না? বিরক্ত হয়ে আমি সেটা বলিনি। আমি বলছিলাম যে বাড়ি না যেয়ে ওখানে কেন? বাড়িতে বসেই তো আপনি সিনেমা দেখতে পারতেন। হুম, কিন্তু সিনেমা হলে পাশাপাশি বসে প্রেম করতে করতে সিনেমা দেখার আনন্দ আলাদা। জানো, আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে সিনেমা হলে প্রেম করব। নামও এসে পড়েছি। হুম, আজকে জোকার মুভি দেখানো হচ্ছে। আসিফ খুব মনোযোগ দিয়ে মুভি দেখছে। আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমে ঢুলতে ঢুলতে আসিফের কাঁধে মাথা রাখলাম। আসিফ ও পিছন দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে তলিয়ে গেলাম ঘুমের সাগরে। রেনু, এই রেনু, ওঠো। কি হয়েছে? ঘুম জড়ানো কণ্ঠে। ওঠো। হুম। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আরে, আমি এখানে কি করছি? ও হ্যাঁ, মনে পড়েছে, আমরা তো সিনেমা দেখতে এসেছিলাম। কিন্তু সিনেমার মাঝেই আমি আসিফের কাঁধে ঘুমিয়ে পড়ি। আশেপাশে লোকজন নেই। মনে হয় কিছুক্ষণ আগে সিনেমা শেষ হয়েছে। ইস, আমার এখানে ঘুমানো উচিত হয়নি। সরি। আমি সরি কেন? ভ্রু কুঁচকে। আপনাকে কষ্ট দিলাম। আপনার কাঁধে মাথা রাখার কারণে নিশ্চয়ই আপনার কাঁধ ব্যথা করছে। ধুর পাগলি। একদমই না, উল্টে ভালো লাগছিল। ইচ্ছে করছিল আজীবন তোমার মাথা আমার কাঁধে রাখি। এখন বাসায় চলো, অনেক রাত হয়ে গেছে। হুম। কয়টা বাজে? আসিফ ঘড়ির দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। 9টা। 9টা? বাসায় ফিরতে ফিরতে 10টা বাজবে। তাহলে রাতের খাবার বানাবো কখন আর খাবই বা কখন? তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, বাহির থেকে খেয়ে নিব। হুম। খাওয়া শেষে আসিফ রাস্তার ধারে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। আমি বিরক্তি নিয়ে তার দিকে তাকালাম। বাসায় যাবেন না? না। তাহলে কি সারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? উহু। চলো না, আজকে রাতে ঢাকা শহর হাঁটি। আপনি পাগল নাকি? এত রাতে এত বড় শহর হাঁটবেন? হুম, মুচকি হেসে, চলো, ভালো লাগবে তোমার। আচ্ছা। ঝালমুড়ি খাবে? এত রাতে ঝালমুড়ি কোথায় পাবেন? তুমি এখানে দাঁড়াও, আমি আনছি। আসিফ আমাকে রেখে রাস্তা পার হয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। আপনি খাবেন না? না। আমি ঝালমুড়ি পছন্দ করি না। তাহলে আনলেন কেন? শুনেছি মেয়েরা নাকি ঝালমুড়ি, আইসক্রিম, ফুচকা এসব পছন্দ করে। ভাবলাম তুমিও হয়তো পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে আসলাম। হাত ধরবে আমার? আমি মুচকি হেসে আসিফের হাত ধরলাম। সেও শক্ত করে আমার হাত আঁকড়ে ধরল। আসিফের কথা ঠিক। রাতে ইট পাথরে গড়া ব্যস্ত শহরে হাঁটতে খুব ভালো লাগছে। চারিদিকের কোলাহল আর দূষিত হাওয়ার মাঝেও কেমন যেন ভালো লাগা কাজ করছে। হয়তো পাশে থাকা মানুষটির জন্য। বিকালে বিছানা গোছাচ্ছিলাম, এমন সময় এক জোড়া হাত পিছন থেকে আমার চোখ পেঁচিয়ে ধরল। আমি জানি এই হাত জোড়ার মালিক কে। আচ্ছা, এই হাত জোড়ার মালিককে একটু রাগালে কেমন হয়? সে রাগবে আর আমি তার রাগ ভাঙাব। তুমি এসেছো জয়। আমি জানতাম তুমি আসবে। কথাটা বলার সাথে সাথে চোখের উপর থেকে হাত জোড়া আলগা হতে থাকে।
এবং সেই ব্যক্তিটি কিছুটা দূরে সরে যায়। ধপ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে পিছনে ঘুরি। আসিফ রক্ত লাল চক্ষুতে আমার দিকে তাকিয়ে আছে। এই রে, মনে হয় একটু বেশিই রেগে গেছে। একটু আগে কি বললে রেনু? শান্ত গলায়। কক। কই কিছু বলিনি তো। আপনি মনে হয় ভুল শুনেছেন। যা বলছি তার উত্তর দেও। কি বললে তুমি জয় আসবে? জয়ের জন্য অপেক্ষা করছিলে? ধমক দিয়ে। ওনার ধমক শুনে আমি ভয় কেঁপে উঠি। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে দেখে দৌড়ে আসিফকে জড়িয়ে ধরি। আর রাখবেন না প্লিজ। আমি আপনাকে রাগানোর জন্য ওই কথা বলেছি। জানতাম না আপনি এতটা রাখবেন। আপনার রাগ দেখলে আমার ভয় লাগে। এবার শান্ত হন প্লিজ। রাগানোর জন্য বলেছ? আর যদি তোমার মুখে ওই জয়ের নাম শুনি তাহলে মনে রেখো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। দাঁতে দাঁত চেপে। তা আর বলতে। জীবনেও আর জয়ের নাম মুখে নিব না। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ওনাকে ছাড়িয়ে। চা লাগবে না। একটা জায়গায় যাব, রেডি হয়ে নেও। কোথায় যাবেন? কাল রাতে বলেছিলে না পার্কে যাবে। সেখানেই যাব। সত্যি? আমি এখনই রেডি হয়ে আসছি। ওয়েট। আসিফ নিচ থেকে লাল রঙের শপিং ব্যাগ তুলে আমার হাতে দেয়। এটা পরে রেডি হয়ে আসো। কি এটা? শাড়ি। আমি ব্যাগ থেকে শাড়ি বের করি। সাদা জর্জেট কাপড়ে রূপালি পার, তাতে নীল জড়ি দিয়ে ফুল তোলা। আমি এটা পরব না। কেন? ভ্রু কুঁচকে। সাদা শাড়ি পরলে আমাকে বিধবা বিধবা লাগবে। মুখ ফুলিয়ে। আমার কথা শুনে আসিফ উচ্চ স্বরে হাসতে লাগল। আমি বুঝলাম না এতে এত হাসার কি হলো। হাসছেন কেন? না, বিধবা লাগবে না। দেখো না শাড়িতে রূপালি আর নীল রং আছে। শাড়ি পরে একটু সাজবে, দেখবে নতুন বউয়ের মতো লাগবে। আমার শাড়ির রঙের সাথে ম্যাচিং করে আসিফও সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছেন। দুইজনকেই নব দম্পতির মতো লাগছে। উনি আর আমি কফি শপে পাশাপাশি বসে আছি। নামমাত্র উনি পার্কে নিয়ে এসেছে, কিন্তু এই পর্যন্ত পার্কের গেটও দর্শন করতে পারলাম না। আপনি না বলেছিলেন পার্কে নিয়ে যাবেন? তাহলে এখানে বসে আছি কেন? বসে আছি কই? কফি খেতে এসেছি। তুমি তো এখনো কফি মুখেই তোলনি। একবার চেখে দেখো, ভালো লাগবে। আমার ধারণা এখানে দেশের সেরা কফি পাওয়া যায়। আসিফের কথা মতো আমি কফির কাপে চুমুক দিলাম। সত্যি এখানকার কফি খুব ভালো খেতে। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার বেস্ট কফি এখানে পাওয়া যায়। রেনু। হুম। তোমার ফ্যামিলি কি আমাদের সম্পর্ক মেনে নিবে? জানিনি। সেটা জানার জন্য একবার বাড়িতে যেতে হবে। হুম, ঠিক বলেছ। একদিন সময় করে যাব। যদি আব্বা আমাদের সম্পর্ক মেনে না নেয়? মেনে নিবে না মানে? মানতে বাধ্য হবে। তুমি না বাড়ির একমাত্র মেয়ে। না মেনে যাবে কোথায়? তাই যেন হয়। আমরা আর এখানে কতক্ষণ থাকব? এই তো এখনই বের হব। কফির বিল পে করে আমরা বাহিরে আসলাম। এখন কি আমরা বাড়িতে যাব? না, আগের দিনের মতো শহর হাঁটব। উহু, আমি পারব না। কাল রাতে হেঁটে আমার পায়ে ব্যথা হয়েছে। অজুহাত দিচ্ছ কেন রেনু? আমি জানি তোমার পায়ে ব্যথা হয়নি, তুমি মিথ্যা বলছো। সত্যিই আমার পায়ে ব্যথা হয়নি।
মিথ্যে বলেছিলাম যাতে ও হাঁটতে না যায়। এমনি সন্ধে হয়েছে, এখন যদি ও হাঁটতে শুরু করে তাহলে নির্ঘাত মধ্যরাতে বাড়ি ফিরতে হবে। আর এতক্ষণ হাঁটলে তো পা ব্যথা, আমি অজ্ঞান হয়ে যাব। কথা ঘুরাতে আমি মিষ্টি হেসে তার হাত ধরলাম। বলছিলাম কি, চলুন না আজকে না হেঁটে বাসায় যাই। বাসায় বসে আমরা 2 জন লুডো খেলব। না, আজ রাত হাঁটব। তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যে তুমি এখান থেকে আসতেই চাইবে না। কোথায় নিয়ে যাবেন? ইটস আ সারপ্রাইজ। হাঁটতে হাঁটতে আসিফ একটা ফুচকার স্টলের সামনে থামল। ফুচকা খাবে? ইয়াক! না, আমি ফুচকা খাই না। ওগুলো খুব নোংরা জায়গায় বানায়। আমি টিভিতে দেখেছিলাম। ওটা দেখার পর আমি ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি। তোমার ফুচকা পছন্দ না? অবাক হয়ে। না। আমার বউ মনে হয় পৃথিবীর একমাত্র বাঙালি মেয়ে যে কিনা ফুচকা পছন্দ করে না। যাই হোক, বলুন কি খাবেন? আইসক্রিম না চকলেট? আইসক্রিম। আসিফ একটু হেসে দোকান থেকে 2টা আইসক্রিম নিয়ে আসলো। পাশ দিয়ে মলিন পোশাক পরা একটা ছোট মেয়ে যাচ্ছিল। তার হাতে অনেক কয়টা ফুল। আসিফ তাকে ডেকে একটা ফুল চাইল। মেয়েটা সব ফুল থেকে সেরা ফুলটা বের করে দিল। আসিফ তাকে 200 টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা চলে গেলে আসিফ তার হাতের গোলাপ আমাকে দিয়ে বলল, জানো, এসব পথ শিশুর খুব কষ্ট। ইচ্ছে থাকলেও তারা পড়ালেখা করতে পারে না। পড়ালেখা তো দূর, ঠিক মতো খেতেও পারে না। তার উপর তাদের মাতাল বাবারা রাতে তাদেরকে মারে। মারে কেন? আসিফের হাত থেকে ফুল নিয়ে। যখন ওই সব জানোয়ার টাইপের লোক তাদের নেশা করার টাকা পায় না, তখন তারা তাদের স্ত্রী সন্তানকে মারে। আসিফের বুক চিরে একটা বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। তার শ্বাস ফেলার ধরন দেখে মনে হচ্ছে সে অনেক কাছ থেকে তাদের সেই অত্যাচারগুলো দেখেছে। ঘণ্টাখানেক রিকশায় ভ্রমণ করার পর আমরা নিরিবিলি পথে নামি। চারিপাশে ছোট ছোট বাড়ি ঘর আর গাছগাছালি। শহরের কোলাহল থেকে এই জায়গা মুক্ত। চাঁদনি আকাশে টুকরো টুকরো মেঘের আনাগোনা। আশেপাশে মনে হয় কোথাও বকুল গাছ আছে। তাই শীতল বাতাসে বকুল ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। মেঠোপথের ধারে ছোট একটা নদী। চাঁদের স্নিগ্ধ আলো নদীর পানিতে পড়ে চিকচিক করছে। সব মিলে এক স্বর্গীয় পরিবেশ। রেনু, কেমন লাগছে এখানে? খুব ভালো। আপনি আগে এখানে এসেছিলেন? অনেকবার। নৌকায় উঠবে? এত রাতে? এত রাত কোথায়? সবে তো 9টা বাজে। আরেকটু এগুলেই নৌকা দেখতে পাবে। কিছু দূর যাওয়ার পর মাঝি সমেত ডিঙ্গি নৌকার দেখা পাই। আসিফ মাঝি চাচার দিকে এগিয়ে যায়। চাচা, নৌকায় কি ওঠা যাবে? এখন তো আমি বাড়ি যাব বাবাজি। যখন আইছো তখন ওঠো, তয় বেশিক্ষণ না। আচ্ছা চাচা। রেনু, নৌকায় ওঠো। মাঝি নৌকা চালাচ্ছে। ওই প্রথম আমি নৌকায় উঠেছি। খুব ভালো লাগছে। অন্যান্য জায়গার তুলনায় নদীতে বাতাস বেশি। পানির ঝুপঝাপ শব্দে ইচ্ছে করছে পানির সাথে খেলা করতে। পানির দিকে একটু ঝুঁকে হাত দিয়ে পানি ছুঁতেই আসিফ ধমক দিয়ে উঠল। রেনু, সাঁতার জানো? না।
তাহলে পানির দিকে ঝুঁকলে কেন? যদি পড়ে যেতে। রেগে। উত্তরে আমি মুচকি হেসে বললাম, আপনি আছেন তো? আমি পড়ে গেলে সিনেমার হিরোদের মতো আপনিও পানিতে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচাবেন। যখন আমি থাকব না তখন তো নিজের খেয়াল নিজেরই রাখতে হবে। থাকবেন না মানে? অবাক হয়ে, কোথায় যাবেন আমাকে ছেড়ে? কোথাও যাব না আমার এই পাগলিটাকে ছেড়ে, বলে আমাকে আলগা করে তিনি জড়িয়ে ধরলেন। কারো হাসির শব্দ শুনে সাথে সাথে আমাকে ছেড়ে তিনি কিছুটা দূরে সরে যান। নৌকায় আমি উনি ছাড়াও যে আরো একজন আছে সেটা আমাদের মনেই ছিল না। বউরে খুব ভালোবাসেন তাই না? মাঝি। মুচকি হেসে আসিফ। নৌকা থেকে নেমে হাঁটছি। একটু আগের চাঁদনি আকাশ এখন কালো মেঘের চাদরে ঢাকা। এখন বৃষ্টি আসবে নাকি? যদি আসে তাহলে তো বাসায় যেতে অনেক দেরি হয়ে যাবে। একে তো নিরিবিলি রাস্তা, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো আজ আর বাসায় ফিরতে হবে না। বলতে না বলতেই ঝুপ করে বৃষ্টির শীতল ফোঁটারা পড়তে শুরু করল। তোমার কি সমস্যা হচ্ছে রেনু? না, ভালোই লাগছে। বৃষ্টি আমার খুব পছন্দ। এত রাতে বৃষ্টিতে ভেজা ঠিক হবে না, জ্বর আসতে পারে। আসুক, সুস্থ করার জন্য তো আপনি আছেন। আমার উপর এত বিশ্বাস। আহো। কি হলো? মনে হয় পায়ে কাঁটা ঢুকেছে। কই দেখি দেখি। উত্তেজিত হয়ে, হাঁটতে পারবে তো? আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে আসিফ কোলে তুলে নেয়। কি করছেন কি? নামান আমাকে। লোকে দেখলে কি ভাববে বলুন তো? কিভাবে ভাবুক? আমি তো আমার বউকে কোলে নিয়েছি, অন্য কাউকে তো আর নেইনি, তাই না? আর লোকেদের কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? এত রাতে বৃষ্টির সময় এই নিরিবিলি রাস্তায় তোমার আমার প্রেম দেখবে? তবুও নামান বলছি। আমি হাঁটতে পারবো। কেন, আমার কোলে থাকতে ভালো লাগছে না বুঝি? না, তা না। হুশ। চুপ করে থাকো। আসিফের কথা মতো চুপ করে থাকলাম। দুইজনেই বৃষ্টির পানিতে ভিজে জবজবে হয়ে আছি। উষ্ণতার খোঁজে ওর বুকে মিশে গেলাম। বুকের ভিতর থেকে টিপটিপ শব্দ আসছে। কান পেতে সেই শব্দ শুনছি। অনেক দ্রুত তার হার্ট বিট করছে। কারণটা কি? কারণটা যাই হোক, তার বুকের টিপটিপ শব্দ শুনতে আমার খুব ভালো লাগছে। সামনে গাছের নিচে চারজন লোক দাঁড়িয়ে আছে। মনের মাঝে নানান খারাপ চিন্তা উকি দিচ্ছে। খুব ভয় লাগছে। ভয়ে আমি আসিফকে ঝাঁপড়ে ধরলাম। লোক চারটে আমাদের দেখে এগিয়ে আসলো। ল্যাম্পপোস্টের হলুদ আলোতে তাদের হাতে কিছু একটা জ্বলজ্বল করছে। ওরা আরেকটু কাছে আসতেই জ্বলজ্বলে জিনিসটা চোখে পড়ল। আরে, এটা তো ছুরি! কারা এরা? এরা কি আমাদের মেরে ফেলবে নাকি? আ আসিফ আমার খুব ভয় করছে। আমি আছি তো, ভয় কিসের? ওরা আরেকটু কাছে আসতেই জ্বলজ্বলে জিনিসটা চোখে পড়ল। আরে, এটা তো ছুরি! কারা এরা? এরা কি আমাদের মেরে ফেলবে নাকি? আ আসিফ আমার খুব ভয় করছে। আমি আছি তো, ভয় কিসের? ইতোমধ্যে লোক চারটে আমাদের পথ আটকেছে। আমি কাঁপছি।
ভয় নাকি ঠান্ডায় জানি না। পথ আটকালেন কেন? আমাদের যেতে দিন। আসিফ। কালো দেখতে একজন লোক ছুরি দেখিয়ে তার কর্কশ কণ্ঠে বলে, যা যা আছে তা আমাদের দিয়ে দিন, না হলে নিজের প্রাণ হারাবেন। কিছুই দিব না। নিজেদের ভালো চাইলে সরে দাঁড়ান। লোকগুলো সরল না, উল্টে আমাদের আরো কাছে চলে আসলো। আমি ভয়ে আসিফের শার্টের কলার খামচে ধরে আছি। রেনু, তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? জাস্ট 5 মিনিট। আমি উপর নিচে মাথা নাড়ালাম। আসিফ আমাকে দাঁড় করিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে লোক চার্টের কাছে যায়। প্রথমে ছুরি নিয়ে দূরে ছুঁড়ে মারে, তারপর এক একটাকে ধরে রাম ধোলাই দেয়। ওর ফাইটিং স্টাইল দেখে আমি অবাকের শেষ পর্যায়ে চলে গেছি। একদম প্রফেশনাল ফাইটারদের মতো ফাইট করছে। একজন ওর হাতের ঘুষি খেয়ে দৌড়ে পালায়। আর কোনো দিন মানুষকে হেনস্থা করে টাকা ছিনতাই করার আগে আমার কথা ভেবে নিবি। আসিফ বলছে আর মারছে। তিনজন কিছুক্ষণ মার খেয়ে পালায়। 5 মিনিট শেষ হবার আগেই আসিফ এসে আমাকে কোলে তোলে। চলো যাই। আমি হাঁটতে পারবো, নামান। না, তোমার পায়ে ব্যথা। নামালে ব্যথা পাবে। একটা কথা জিজ্ঞেস করব। হুম। আপনি এত ভালো ফাইট পারেন কি করে? আগে কি রেসলিং খেলতেন নাকি? আসিফ বিভ্রান্ত হয়ে হাসে। তার হাসি দেখে আমার কেমন যেন সন্দেহ হয়। মনে হয় উনি আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। কিছু না, অনেক কিছুই লুকাচ্ছে। রেনু। ফাঁকা রাস্তা। তুমি আমার কোলে। তার উপর বৃষ্টি হচ্ছে, তোমার কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালো লাগছে। ইচ্ছে করছে বাসরটা সেরে ফেলতে। দুষ্টু হেসে। ফালতু লোক। আমি জানি আসিফ কথা ঘুরানোর জন্য এই কথাটা বলেছে। থাক, পরে ঠিক আমার প্রশ্নের উত্তর জেনে নিব। কিছু দূর যাওয়ার পর সিএনজি পাই। সিএনজিতে করেই বাসায় আসি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আসিফ কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখেই হুট করে ফোন রেখে দিল। রেনু, বৃষ্টিতে ভিজে মাথাটা কেমন যেন ভারী ভারী হয়ে আছে। 2 কাপ কফি নিয়ে আসো তো। হুম। আমি কফি বানাইনি, আদা চা করে রুমে আসলাম। আসিফ শুয়ে শুয়ে ফোন স্ক্রুল করছিল। ও আমার হাত থেকে চায়ের কাপ নেয়ার সময় আমি ওর হাত খপ করে ধরি। হাতে অনেক খানি কেটে গেছে। ইস, কতটা কেটে গেছে? কেন যে মারামারি করতে গেলেন? আপনি ওয়েট করুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। কি লাগবে নাহু? দেখেছেন কত খানি কেটেছে। ব্যান্ডেজ না করলে তো ইনফেকশন হয়ে যাবে। হোক। মা। আর কিছু বলতে পারলাম না। তার আগেই আসিফ আমাকে শক্ত করে তার বুকে জড়িয়ে ধরল। এভাবে আচমকা আক্রমণ করাই আমি একটু ভয় পেয়ে যাই। পরে নিজেকে সামলিয়ে ওকে ধাক্কা মারি। রেনু। ধাক্কা মারলে কেন? তুমি আমাকে মেনে নেওনি। আহত কণ্ঠে। আপনার হাত কেটে গেছে। আগে সেটা ব্যান্ডেজ করতে হবে। আসিফের হাত ব্যান্ডেজ করে দিয়ে আমি শুয়ে পড়ি। ও আমাকে ওর বুকে জড়িয়ে ধরে। একটা গল্প শুনবে? হুম। একটা ছেলে ছিল। নাম সোহান। বয়স কত হবে তার? হয়তো 9 কিংবা 10। বাবা রিকশা চালাতো আর মা লোকেদের বাড়িতে কাজ করে সংসার সামলাতো। ছেলেটার পড়ালেখা করার খুব ইচ্ছে ছিল। মা তাকে তার পড়ায় যথাসাধ্য চেষ্টা করত।
ছেলেটা তার মাকে খুব খুব ভালোবাসত। বস্তির এক খুপরিতে ছিল তাদের ছোট্ট সংসার, কিন্তু সেই সংসারে ছিল না কোনো সুখ। শোভানের বাবা প্রতি রাতে মদ খেয়ে তার মাকে মারত। ছোট্ট ছেলেটির দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। এক রাতে তার বাবা তার মাকে মাথায় শক্ত কিছু একটা দিয়ে বাড়ি মারে, যার ফলে রক্তে ভেসে যায় তার সারা দেহ। মুহূর্তে তার মা লুটিয়ে পড়ে মাটিতে। ছোট্ট ছেলেটি আর সহ্য করতে পারে না। তার মাথায় রক্ত টগবগ করে ফুটতে থাকে। হাতের কাছে থাকা দা নিয়ে সে তার বাবার মাথায় কোপ মারে। বাবা আর্তনাদ করে কুকিয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই পাষাণ বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিন সকালে বস্তির লোকেরা ছেলেটিকে পুলিশের কাছে দেয়। একটু থেমে ছেলেটির ব্যবহারে মুগ্ধ হয়ে সেখানকার জেলর তাকে ছেলের মতো আদর করে। ছেলেটির শাস্তি শেষ হলে জেলর স্যার তাকে তার বাড়িতে নিয়ে যায়। তাকে নিজের সন্তানের মতো করে আগলে রাখে। শুধু তিনি না, তার স্ত্রীও ছেলেটিকে খুব ভালোবাসত। তারাই ছেলেটির মা বাবা হয়ে ওঠে। তারপর আবার কি? গল্প শেষ। চোখের পানি মুছে আমি এতক্ষণ আসিফের দিকে তাকিয়ে তার বলা গল্প শুনছিলাম। আসিফের চোখ দিয়ে আঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়ছিল। ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল সোহান ছেলেটিই আসিফ। আমি খেয়াল করলাম আসিফের গলা বরাবর একটা দাগ। দাগটা কাটা দাগ না, অন্য রকম। আসিফ, আপনার গলায় ওটা কিসের দাগ? আসিফ আমাকে বুক থেকে নামিয়ে পাশ ফিরে শুল। ওটা কিছু না, আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম। কিসের দাগ ছিল ওটা? আর আসিফই বা লুকালো কেন? আমার খুব সন্দেহ হলো। আজকে আসিফ অদ্ভুত সব ব্যবহার করছে। কি লুকাচ্ছে ও আমার থেকে? ওর দিকে কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়লাম। রেনু, আমার ওয়ালেট কোথায়? আমি কিচেন থেকে রুমে চলে আসলাম। আসিফ বারবার এটা ওটা চেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে। শান্তিতে কাজও করতে দিচ্ছে না। কি হলো বলছো না যে? ওয়ার্ড্রবের উপর, দাঁতে দাঁত চেপে। ওহ, আপনি কি বলুন তো? বিয়ের আগে আপনার জিনিস যেখানে থাকতো বিয়ের পরেও সে সব আগের জায়গায় আছে। তাহলে বারবার এটা কোথায় ওটা কোথায় বলে চেঁচাচ্ছেন কেন? আসিফ মুচকি হেসে আমার কোমর জড়িয়ে ধরল। কপালে কপাল ঠেকাল। এত রাগ করো না গো বউ। ওটা তো তোমাকে কাছে পাওয়ার বাহানা। যাতে তুমি রেগে কাজ ছেড়ে আমার কাছে আসো। কি বুদ্ধি! ওই ছাড়ুন। আপনার জন্য আমার রুটি পুড়ে যাচ্ছে। কি? আসিফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে কিচেনে ঢুকলাম। আর একটুর জন্য রুটি পোড়েনি। আসিফ খাচ্ছে না, চুপ করে বসে আছে। কি হলো খান? আসিফ এক ঝটকায় আমাকে তার কোলে বসালো। উঠতে চেয়েও পারলাম না। ও ধরে রেখেছে। আজ থেকে আমার সাথে খাবে, পরে আলাদা করে খাবে না। সব স্ত্রীদের স্বামী খাওয়ার পরে খাবার খেতে হয়। আপনি আগে না খেলে আমি খেতে পারবো না। এটা আবার কেমন নিয়ম? তা বিয়ের আগেও তো তুমি আমার পরে খেতে। এখন আমি কি বলি? ওটা তো ভদ্রতা ছিল। যিনি আমাকে আশ্রয় দিয়েছেন তিনি না খেলে আমি কি করে খেতাম? এই কথাটা তো আর আসিফকে বলতে পারি না। মন খারাপ করবে।
কি হলো বলো। এম ড্যাশ ডট। চুপ। আচ্ছা থাক, বলতে হবে না। খাইয়ে দেও। হু। বললাম যে খাইয়ে দেও। এখন এটা বলো না যে খাইয়ে দিতে পারবে না। জলদি খাইয়ে দেও, কাজ আছে। হুম। রেনু, খাওয়া হয়ে গেলে রেডি হয়ে নিও। মামার বাড়িতে যাব। আচ্ছা। একতলা পুরনো বড় বাড়ি। দেখে মনে হচ্ছে পূর্বপুরুষের বাড়ি। পুরনো হলেও বেশ পরিপাটি। বিশাল জায়গা জুড়ে বাগান। তবে ফুলের বাগান না, বড় বড় গাছে ভরা। প্রাচীরে ফাটল ধরেছে। আমি আর আসিফ ভিতরে ঢুকলাম। আসিফ চিল্লিয়ে চিল্লিয়ে সাহারা নামে কাউকে ডাকছে। কিছুক্ষণ পর 12-14 বছর বয়সী এক কিশোরী মেয়ে ছুটে আসে। উজ্জ্বল শ্যামলা। চেহারার গড়ন সুন্দর। দেখতে বেশ রূপবতী। ভাইয়া, তুমি কখন আসলে? আর তোমার সাথে ওটাকে? ও, বুঝেছি, এই মেয়েটা তাহলে আসিফের মামাতো বোন, যার কথা আসিফ আমাকে বলেছিল। তোর ভাবি? আমার ভাবি। অবাক হয়ে সাহারা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ও হয়তো ভাবতেও পারেনি আমি ওর ভাবি হব। ওর এরকম চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে। সাহারা চোখ বন্ধ করে একটা বড় শ্বাস ফেলল। তারপর আম্মু আম্মু করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন গেল। কিছু মনে করো না, ও এইরকমই। আসিফ আমাকে অভয় দিলেও ওকে খুব নার্ভাস লাগছে। তরতর করে ঘামছে। বারবার রুমাল দিয়ে কপাল মুছছে। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে ও এই বাড়িতে প্রথম। আগে কখনো আসেনি। দাঁড়িয়ে আছো কেন, বসো। সোফা দেখিয়ে। হুম। মিনিট 2-1 মধ্যে সাহারা আর একজন মহিলা আসে। মহিলাও সাহারার মতো রূপবতী। ইনি নিশ্চয়ই সাহারার মা, মানে আমাদের মামি। আমি উঠে দাঁড়িয়ে তাকে সালাম জানালাম। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সালামের উত্তর দিলেন। এসব কি শুনছি আসিফ? তুমি বিয়ে করেছ অথচ আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না। আমরা কি তোমার এতই পর? অভিমানের সুরে। না মামি, আসলে বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তো, তাই তোমরা জানো না। তোমাদের সারপ্রাইজ দিব বলে আর ফোনে বলিনি, সোজা এখানে নিয়ে এসেছি। আমি না হয় তোমাদের বিয়েটা মানলাম, কিন্তু তোমার মামা যে রাগী মানুষ, সে মানে কিনা সেটাই দেখার বিষয়। এখন তোমরা তালহার রুমে যে বিশ্রাম নেও। আচ্ছা মামি। রাতে থাকবে না চলে যাবে? বিকেলে চলে যাব। চাকরি হবার পর তো আমাদের সাথে থাকতে চাও না? এবার তো বউ হয়েছে, আর থাকবে কি জন্য? সাহারা আসিফদের তালহার রুমে নিয়ে যা। কথাটা বলতে বলতে মামি চলে গেলেন। সাহারা এক গাল হেসে আমাদের একটা রুমে নিয়ে গেল। বাড়ির মতো পরিপাটি করে গোছানো রুমটা। ভাবি, তুমি ফ্রেশ হও, আমি গেলাম। হুম। সাহারা চলে গেল। আমি খুঁটিয়ে খুঁটিয়ে রুমটা দেখছি। আসিফ ফ্রেশ হয়ে আসলে আমিও ফ্রেশ হতে চলে যাই। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আসিফ রুমে কিছু একটা খুঁজছে। ভাবসাব এমন যে মনে হচ্ছে সে কোনো কিছু চুরি করতে এসেছে। আসিফ। আমার কথায় আসিফ চমকে ওঠে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে স্মিত হাসে। তোমার ফ্রেশ হওয়া হলো?
আমি সন্দেহের দৃষ্টিতে আসিফের দিকে তাকালাম। নিজের মামার বাড়ি এভাবে সার্চ করার মানেটা কি? কিছু বলবে? তালহা কে? আমার মামাতো ভাই। ইউকেতে থাকে। খুব ভালো সাইকিয়াট্রিস্ট। ওহ। আসিফ এক প্রকার ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। মনে হয় আমার থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছে। আমি বসে জানালা ভেদ করে বাহিরের গাছপালা দেখছি। এমন সময় মামি আমার পাশে এসে বসে। অন্য রুমগুলো সব তালাবদ্ধ। অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, ধুলো বালি জমে আছে। তাই তোমাদের তালহার রুমে নিয়ে আসলাম। তোমার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার? রেনু আহমেদ। বাবা কি করে? ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার। বিয়েটা কেমন করে হয়েছে? মানে বলতে চাচ্ছি যে তোমাদের লাভ ম্যারেজ না অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে? অ্যাক্সিডেন্টলি হয়েছে। কিভাবে? আমক আমতা আমতা করছি। কি বলবো ভেবে পাচ্ছি না। ওই সময় আসিফ রুমে ঢোকে। উফ, বাঁচা গেল, উত্তর আর দিতে হলো না। আসিফকে দেখে মামি চলে গেল। যাওয়ার আগে ফিসফিসিয়ে আসিফকে কি যেন একটা বলে গেল, আমি শুনতে পাইনি। আসিফ এসে আমার পাশে বসল। কি করো? বসে আছি। কোথায় গিয়েছিলেন? এখানে আসার সময় তো কোনো কিছু নিয়ে আসিনি। মনেও ছিল না, তাই সাহারার জন্য চকলেট আর কিছু মিষ্টি নিয়ে আসলাম। ওহ। আমার মামা বদরাগী মানুষ। যখন তখন রেগে যায়। রেগে নিয়ে কিছু বললে তুমি মাইন্ড করো না। ওকে। হুম। যতটা কঠিন মানুষ মামাকে ভেবেছিলাম ততটা কঠিন মামা নন। তিনি হাসি মুখে আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন। মামির সাথেও আমার খুব ভাব জমেছে। দুপুরে সবাই একসাথে খেলাম। খাওয়ার পর মামি আমাকে তার রুমে নিয়ে যান। আমাকে বসিয়ে রেখে আলমারি থেকে লাল রঙের বক্স বের করে হাতে দেন। এটা কি মামি? এটা তোমার শাশুড়ি মায়ের গলার হার। ওনার ইচ্ছে ছিল এই হারটা তার বৌমাকে পরিয়ে দিবে, কিন্তু উনি তো দেয়ার মতো পরিস্থিতিতে নেই, তাই আমি দিচ্ছি বলে তিনি আমার গলায় সোনার হারটা পরিয়ে দেন। এজ যুগেও এমন সৎ মানুষ আছে। ওনাকে বা দেখলে জানতাম না। ওনার পা ছুঁয়ে সালাম করতে গেলে উনি বাধা দেন। সুখী হও মা। দোয়া করি যেন তোমার সুখের সংসার আলো করে একটা ফুটফুটে সন্তান আসে। লজ্জায় আমি মাথা নিচু করি। বাসায় এসে আসিফ ধপ করে বিছানায় শুয়ে পড়ে। আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি উনি আগের মতো চোখ বন্ধ করে শুয়ে আছে। ফ্রেশ হবেন না? চুপ। ঘুমালেন নাকি? না। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। রাতে খাবো না। কেন? আহ রেনু, কথা বলো না তো। ঘুমাতে দেও না, আগে যান ফ্রেশ হয়ে আসুন। তাহলে ক্লান্তি ভাবটা কমে যাবে। আসিফের থেকে কোনো উত্তর আসলো না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিচেনে গেলাম। রান্না শেষে এসে দেখি উনি আগের মতনই শুয়ে আছে। কি মনে করে যেন তার কাছে গেলাম। কপালে গাঁত ঠেকাতেই চমকে গেলাম। জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই যে শুনছেন। আসিফ মিটমিট করে চোখ খুলল। চোখজোড়া ভয়ঙ্কর লাল হয়ে আছে। কিছু বলবে? আপনার ঘরে থার্মোমিটার নেই? না। কেন?
তোমার জ্বর হলো নাকি? বলে উনি ওনার হাত আমার কপালে ঠেকাল। আপনি কি বলুন তো? নিজের জ্বর এসেছে টের পাচ্ছেন না। আবার বলছেন আমার জ্বর এসেছে কিনা? আমার জ্বর এসেছে। তাই তো বলি, মাথা ঘুরছিল কেন? টামেন বা H+ জাতীয় কোনো ওষুধ বাসায় নেই। আছে মনে হয় একটা বেড সাইড টেবিলে, দেখ। হুম। আসিফকে হালকা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। ও ঘুমিয়ে আছে। জ্বর তো কমছেই না, উল্টে বাড়ছে। কি করি এখন? ওকে ডাক্তার দেখানো দরকার। কিন্তু আমি তো এই শহরের কিছু চিনি না। আসিফকে একা রেখে কোথাও যাওয়াও সম্ভব না। ও কি যেন বিড়বিড় করছে। শোনার জন্য কান ওর মুখের কাছে নিয়ে গেলাম। কিন্তু যা শুনলাম তাতে মনে হলো 420 ভোল্টের ঝটকা খেলাম। আমি তোমাকে ভালোবাসি জান। খুব ভালোবাসি। আমি বড্ড একা। তুমি আমার একাকিত্ব জীবনের সঙ্গী হবে। একটু ভালোবাসবে। আসিফের কথা শুনে চোখ জোড়া ভিজে গেল। উনি আমায় ভালোবাসে না? তাহলে কি শুধুমাত্র আশ্রয় দেবার জন্য বিয়েটা করেছে? রেনু। রেনু। কোথায় তুমি? আমাকে ছেড়ে যেও না। তুমি ছাড়া আমার কেউ নেই। রেনু। এই তো আমি, বলে আসিফের হাত ধরলাম। উনিও শক্ত করে হাত আঁকড়ে ধরলেন। মনে হয় হাত ছাড়লেই আমি দূরে কোথাও চলে যাব। তার মানে আগের কথাগুলো উনি আমাকে বলেছেন, আর আমি ওনাকে ভুল বুঝলাম। এখন শান্তি লাগছে এটা শুনে যে উনি আমাকে ভালোবাসে। এদিকে ওনার জ্বর কমছে না দেখে খুব কষ্ট লাগছে। বিছানা থেকে নেমে আসিফের ফোন হাতে নিলাম। ভাগ্যিস ফোনে পাসওয়ার্ড নেই। কল লিস্টে যেয়ে হাসান নামে একজনকে কল করলাম। হ্যালো আসিফ, তোর না এখন অফিসে থাকার কথা? কই তুই? ভাইয়া আমি আসিফ না। আসিফের খুব জ্বর। আমি এখানকার কিছু চিনি না। আপনি যদি দয়া করে ডাক্তার নিয়ে আসেন তাহলে খুব ভালো হতো। আসিফের জ্বর। আপনি কে? আমি ওনার। একটু থেমে, ওয়াইফ। কি আসিফ বিয়ে করেছে? অবাক হয়ে আচ্ছা ঠিক আছে আপনি ওর কাছে থাকুন আমি ডাক্তার নিয়ে আসছি। টুট টুট টুট। ফোন রেখে আমি আসিফের কাছে গেলাম। আসিফ জ্বরের ঘোরে এক নাগাড়ে রেনু রেনু বলছে। আমিও এই অবস্থায় দেখে কান্না করে দিলাম। মনে হচ্ছে কেউ আমার হৃদয়ে ছুরি চালাচ্ছে। আধ ঘন্টা পর কলিং বেল বেজে ওঠে। দেরি না করে দৌড়ে গিয়ে দরজা খুললাম। দুইজন লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজনকে আগে এই বাড়িতে আসতে দেখেছিলাম। তার মানে ইনি হাসান। আসিফের জ্বর কমেছে। একটু আগে হাসান ভাইয়া ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ এনে দিয়েছে। সেই ওষুধ খেয়ে আসিফ সজ্ঞানে ফিরেছে। রেনু। হুম। কাঁদছিলে কেন? কই কাঁদছি?
আমি কাঁদছি না। অন্য দিকে তাকিয়ে, মিথ্যে বলছো কেন? তোমার ফোলা ফোলা চোখ আর ভেজা পাপড়ি জানান দিচ্ছে তুমি কাঁদছিলে। ভালোবাসো আমায়। থাক, এখন বলতে হবে না। পরে বলো। কিছু খেয়েছো? উহুম। কেন? আপনি না খেলে আমি কি করে খাই? প্রচণ্ড ক্ষুধা লেগেছে রেনু, খাবার রেডি কর, একসাথে খাবো। হুম। খাওয়া শেষে সব ক্লিন করে রুমে আসলাম। আসিফ আগের মতো চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমালেন নাকি? না। মাথা ব্যথা করছে, একটু টিপে দেও তো। হুম। আমি ওর কাছে যেতেই লোডশেডিং হলো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। বাহিরে খুব জোরে বজ্রপাত হচ্ছে। আমি ভয়ে অন্ধকারে দৌড়ে আসিফের কাছে গেলাম। ভয় পাচ্ছ? কই না তো। কে বলল আমি ভয় পাচ্ছি? হয়েছে, আর বলতে হবে না। ড্রয়ারে দেখো মোমবাতি আছে, ওটা জ্বালাও। হুম। মোমবাতি জ্বালিয়ে আসিফের কাছে গেলাম। ওর কপালে হাত দিয়ে দেখলাম জ্বর অনেকটা কমেছে। আস্তে আস্তে মাথা টিপে দিচ্ছি। অনেকক্ষণ হলো ওর কোনো সাড়া শব্দ নেই। মনে হয় ঘুমিয়ে পড়েছে। মোমবাতির হলুদ আলোতে ওর মুখটা কি সুন্দর মায়াবী লাগছে। ইচ্ছে করছে তাকে নিজের করে পেতে। ঠোঁটজোড়া ওর কপালের কাছে নিয়ে যে আলতো করে চুমু খেলাম। উঠতে যাব এমন সময় একটা হাত আমাকে আসিফের উপর ফেলে দেয়। এতে আমার ঠোঁট আসিফের ঠোঁটের উপর পড়ে। উঠতে যেও উঠতে পাচ্ছি না। ও ধরে রেখেছে। তার মানে আসিফ এতক্ষণ ঘুমায়নি, জেগেছিল। লজ্জায় বিছানা থেকে লাফিয়ে সুইসাইড করতে ইচ্ছে করছে। ইস, কেন যে কপালে চুমুটা খেতে গেলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে। চুরি করে আদর করে, এখন লজ্জা পাওয়া হচ্ছে। হুম। আপনি ঘুমাননি? লজ্জা মিশ্রিত কণ্ঠে। না। এখন বলো, চুরি করে আদর করার জন্য তোমাকে কি শাস্তি দিই? তুমি না বললে আমি যা শাস্তি দিব তা মাথা পেতে নিতে হবে। বুঝেছি, বলবে না। কি আর করা, আমি শাস্তি দেই। কি শাস্তি? আসিফ কিছু না বলে আমাকে শুয়ে দিয়ে আমার উপর উঠল। এই উঠুন, আপনার ওজনে তো আমি চ্যাপ্টা হয়ে যাচ্ছি। রেনু, বিরক্তি নিয়ে, আমি আমার শরীরের ভর তোমার উপর দিইনি। তবুও উঠুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? ভ্রু কুঁচকে। জানি না। রেনু। হুম। তুমি কি আমাকে মন থেকে মেনে নিয়েছ? আমার উচিত ছিল বিয়েতে তোমার মতো নেয়া, কিন্তু পরিস্থিতির চাপে নিতে পারিনি। তুমি জানো রেনু, তোমাকে যখন প্রথম পাচারকারীদের আস্তানায় দেখি তখনই তোমার মায়াবী চোখের প্রেমে পড়ে গেছিল। মনে হচ্ছিল জান্নাত থেকে কোনো পরী আমার সামনে। আমি তোমাকে ভালোবাসি রেনু, খুব ভালোবাসি। হয়তো অন্যদের মতো তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না, কিন্তু বিশ্বাস কর, তোমাকে আমার ভালোবাসা দিয়ে রাজরানী করে রাখব। কোনো কষ্ট পেতে দিব না তোমায়। আসিফের কথা শুনে আমি বরফের মতো জমে আছি। উনি আমাকে প্রথম থেকেই ভালোবাসে আর আমি টেরি পাইনি। ওর সাথে থাকতে থাকতে যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, উত্তর দেও। আমি উপর নিচে মাথা নাড়ালাম। আসিফের মুখে বিশ্বজয়ের হাসি। মোমবাতির আবছা হলুদ আলোতে সেই হাসি কি সুন্দর লাগছে। আমি একটা জিনিস চাই, দিবেন? হুম, বলো, যদি পারি তাহলে অবশ্যই দিব।
আমি আমাদের ভালোবাসার অস্তিত্ব চাই। একটা ছোট্ট বাবু চাই। ঠাস। আমি গালে হাত দিয়ে আছি। আসিফ আমাকে মারল। আমি কি খারাপ কিছু চেয়েছি যে মারবে? আমি তো শুধু একটা বেবি চেয়েছি। তার দিকে ছলছল চোখে তাকাতেই আমার গলা শুকিয়ে গেল। আসিফের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। বয়স কত তোমার? দাঁতে দাঁত চেপে। 18। জানো না 21-এর আগে বেবি নিলে মা আর বেবির লাইফের রিস্ক থাকে। বুঝো না কেন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না? তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? প্লিজ না করবেন না। আসিফ চোখ মুখ খিচে নিজের রাগ কন্ট্রোল করল। আমার কথার পিঠে উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আমি বুঝিনি আমার কথায় উনি এত রিয়াক্ট করবে। আমিও পাশ ফিরে শুয়ে পড়লাম। আমি কি খারাপ কিছু চেয়েছি নাকি? শুধু তো একটা বেবি চেয়েছি। মোমবাতির আলো কমে আসছে। মুহূর্তে ঝুপ করে অন্ধকার নেমে আসলো। বৃষ্টির বেগও আগের থেকে বেড়েছে। হঠাৎ করে পিছন থেকে আসিফ আমাকে ঝাপটে ধরে। সরি সোনা, আসলে খুব ভয় হচ্ছিল। তোমাকে হারানোর ভয়। তাই রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। ক্ষমা করনি। আসিফ আমার ঘাড়ে তার নাক ঘষছে। আমার শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। মনের শান্ত সাগর কেমন অশান্ত হয়ে আছে। না, মিথ্যা বলছো কেন হুম? তোমার মন বলছে তুমি আমাকে ক্ষমা করেছো আর মুখে বলছো ক্ষমা করনি। জানেনি যখন তখন জিজ্ঞেস করেন কেন? আসিফ মুচকি হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। ওর শরীর তো গরম লাগছে। আবার জ্বর আসলো নাকি? একটু ছাড়বেন? কেন? মনে হয় আপনার জ্বর আসছে, জলপট্টি দিতে হবে। আসলে আসুক। ছাড়ুন না। জলপট্টি না দিলে জ্বর আরো বাড়বে। বাড়লে বাড়ুক। তুমি কাছে থাকলেই সুস্থ হব। প্লিজ। উহুম। ঘুমিয়ে পড়। না। রেনু। ঘুমাও তো। আর একটা কথাও বলবে না। হালকা ধমক দিয়ে। আচ্ছা। আসিফ ঘুমাচ্ছে। আমি ওর এলোমেলো চুল হাত দিয়ে আরো এলোমেলো করে দিলাম। আবার হাত দিয়ে পরিপাটি করে দিলাম। কি সুন্দর লাগছে তাকে। ঘুমালে সব মানুষকেই কি সুন্দর লাগে। আমার চোখে ঘুম নেই। পরিবারের কথা খুব করে মনে পড়ছে। ছোটবেলায় ভাইদের সাথে কত খেলা খেলতাম। সেই সব কথা মনে পড়ছে। আচ্ছা, আব্বা কি আমাদের বিয়েটা মেনে নিবে? যদি না নেয়? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। অফিসে দুপুরের এই সময়ে আমার কিছু করার থাকে না। মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে গোছানো কাপড় অগোছালো করে আবার ভাঁজ করি। যাবতীয় সাংসারিক কাজ শেষ করে শরীরটাকে বিছানায় এলে দিলাম। মাথার উপরে সিলিং ফ্যান আপন ছন্দে ঘুরছে। ঘুমাতে ইচ্ছে করছে না, তাই উঠে ওয়ার্ড্রবের কাছে গেলাম। সাইড ডোর খুলে সব কাপড় একে একে বের করলাম। কাপড়ের মাঝে কালো রঙের সুটকেস চোখে পড়ল। অনেকটা আড়াল করে রাখা ছিল। সব রেখে সুটকেস নিয়ে বসলাম। কি আছে এতে? উৎসুক হয়ে সুটকেস খুললাম। কিন্তু ভিতরে যা দেখলাম তাতে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। 2টা রিভলভার, অনেক কয়টা ছবি, কিছু মেডেল আর কিছু কাগজ। আসিফের কাছে রিভলভার আসল কি করে? ও তো র্যাবের সদস্য। খুব একটা হাই পজিশনেও তো নেই যে রিভলভার ইউজ করবে। আমি একটা রিভলভার হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছি। বেশ ভারী। বোঝাই যাচ্ছে আসল রিভলভার। রিভলভার রেখে ছবি হাতে নিলাম। ভেবেছিলাম আসিফের ছবি হবে, কিন্তু সব ছবিতেই অন্য একটা ছেলে।
প্রত্যেক মেয়ের স্বপ্নে যে রাজপুত্রের ছবি থাকে ছেলেটিকে দেখতেও সেই রকম সুদর্শন। কে এই ছেলে? এর ছবি আসিফের কাছে কেন? আসরের সুরালো আজান কানে আসাতে চমকে উঠি। সব আগের জায়গায় রেখে নামাজ পড়লাম। বেকনিতে যেয়ে মেঘ দেখছি আর ভাবছি। কিছুদিন ধরে আসিফকে আমার সন্দেহ হয়। আজকে আবার এই রিভলভার পেলাম। আচ্ছা, আসিফ কি খারাপ কিছু করে? ও কি আন্ডারওয়ার্ল্ডের সাথে সংযুক্ত? ভাবতেই মনটা মোচড় দিয়ে ওঠে। না, আমার আসিফ এমন খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে না। হঠাৎ গলায় শীতল কিছুর ছোঁয়া পেলাম। হাত দিয়ে দেখি একটা লকেট। পিছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খাই। মাথা তুলে দেখি আসিফ। আপনি? আমি ছাড়া কে হবে? আমার বাসায় তো আমিই থাকবো, তাই না? আমি তো দরজা লাগিয়ে রেখেছিলাম। আপনি আসলেন কি করে? ডুপ্লিকেট চাবি দিয়ে। এখন বলো, লকেট পছন্দ হয়েছে কিনা? লকেট হাতে নিয়ে দেখি ছোট্ট লাভের ভিতরে আমার ছবি। অবাক করা বিষয় হলো অন্য পাশটা ফাঁকা। জহুরি না হলেও আমি বুঝতে পারছি লকেটটা পিওর গোল্ড। কি পছন্দ হয়নি? হয়েছে। খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার পাশে আপনার ছবি নেই কেন? ইচ্ছে হয়নি তাই দেইনি। পরে দিব। অদ্ভুত তো। আমার পাশে ছবি দিবে, এতে ইচ্ছা অনিচ্ছার কি আছে? আচ্ছা, আপনি বেতন কত পান? হঠাৎ এই প্রশ্ন। বলুন না। 28,000। লকেট দেখে মনে হচ্ছে এর দাম 40,000 এর কম হবে না। এত টাকা কোথায় পেলেন? আমার কথার পিঠে ও কি উত্তর দিবে তা ভেবে পাচ্ছে না। ওকে বিভ্রান্ত লাগছে। আমি চোখ ছোট ছোট করে তার দিকে তাকালাম। ব্যাংকে সেভিংস ছিল। একটা কথা বলবো? চিন্তিত হয়ে। প্লিজ এমন কিছু করবেন না যাতে অন্য লোকেরা কষ্ট পায়। আর যদি করে থাকেনও তাহলে নিজেকে শুধরে নিন। মানে? অবাক হয়ে আমি আর কিছু না বলে রুমে ঢুকলাম। আমি জানি আসিফকে রিভলভারের কথা বললে ও কথাটা এড়িয়ে যাবে, তাই ওকে রিভলভারের কথা বলিনি। এর রহস্য আমাকেই বের করতে হবে। পরের দিন সকাল 10টা। আমি আর আসিফ বাসে বসে আছি। বাস তার আপন গতিতে ছুটে চলছে। রাতে ও হুট করেই বলল আজকে নাকি আমাদের বাড়িতে যাবে। আব্বা আমাদের দেখলে কি রিয়াক্ট করবে? এটা ভাবতেই আমি টেনশনে পাগল প্রায় হয়ে যাচ্ছি। আর আমার পাশে আসিফ মনের সুখে বাদাম খাচ্ছে। আমি খেতে চাইনি বলে ও একবারও জিজ্ঞেস করেনি আমি বাদাম খাবো কিনা। আমার কত ইচ্ছে ছিল কোনো এক সন্ধ্যায় আমি আর আমার প্রাণপ্রিয় স্বামী নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে দেখতে বাদাম খাবো। আমি ওর কাঁধে মাথা রাখবো আর ও বাদামের খোসা ছাড়িয়ে আমাকে খাইয়ে দিবে। নদীর ধারে না হয় নাই বসলাম, অন্তত বাসে বসে তো দুইজনে বাদাম খেতে পারি। তা না, শাহজাদা একা একাই বাদাম খাচ্ছে। আমি মুখ ফুলিয়ে বাহিরে তাকিয়ে আছি। আসিফ এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু নড়েচড়ে ওর হাত সরিয়ে নিই। কি হলো? চুপ। বাদাম খাবে? থাক, খেতে হবে না। বাদামটা কেমন যেন লাগছে। মনে হয় ডেট এক্সপায়ার হয়েছে। আমি বরং ফেলে দিই। আসিফ বাদাম ফেলে দিয়ে হেডফোন লাগিয়ে গান শুনছে। আমার কানেও একটা হেডফোন লাগিয়ে দিল। রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি রবে নীরবে গানটা চলছে। আমার পছন্দের গানের মধ্যে অন্যতম একটা গান। বাসার সামনে দাঁড়িয়ে আছি। ভয়ে আমার হাত পা জমে গেছে। বাড়ির দিকে পা বাড়ানোর সাহস পাচ্ছি না। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? চলো।
বাড়ির ভিতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল। বসার রুমে অনেক লোক বসে আছে। সোফায় আমার মেজো ভাইয়া বসে আছে। তার পাশে বসে আছে নদী। নদী আর ভাইয়া একে অপরকে ভালোবাসে। লোকজনের কথা শুনে বুঝতে পারলাম আজকে ভাইয়া আর নদীর বিয়ের ডেট ঠিক করবে। আজকে আসা উচিত হয়নি। আব্বা যদি বেশি রিয়াক্ট করে, যদি আমার জন্য ভাইয়ার বিয়েটা ভেঙ্গে যায়। ভিতরে চলো। আশিকে নিয়ে আব্বার রুমে ঢুকলাম। আব্বা ফোনে কথা বলছিলেন। আমাকে দেখে চোখ মুখ শক্ত করে রাখলেন। কথা বলা শেষ করে রুম থেকে বেরুতে নিলে আমি আটকাই। আব্বা, কে তুমি? আমাকে আব্বা বলে ডাকছো কেন? আমার কোনো মেয়ে নেই। আমার কথাটা একবার শোনো আব্বা। চুপ। তোর কোনো কথা শুনতে চাই না। তোকে বলেছিলাম না এই বাড়িতে আর না আসতে। তাহলে কোনো সাহসে তুই এই বাড়ির চৌকাঠে পা রাখলি? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আমি চাই না তোর জন্য আমার ছেলের বিয়ে ভেঙ্গে যাক। এমনিতেই তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না। লোকে নানান কথা বলে। আব্বা প্লিজ একবার আমার কথা। যা এই বাড়ি থেকে, আর যেন কোনো দিন এই বাড়িতে তোকে না দেখি। বলে আব্বা হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি সেখানেই ঠায় দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। কান্না করে লাভ নেই। যেদিন তিনি নাতি নাতনির মুখ দেখবেন সেদিনই তিনি আমাদের বিয়েটা মেনে নিবেন। এখন তার মন অভিমানে চাপা পড়ে আছে। 1000 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। আসিফের কথা শুনে আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কোথায় সে আমাকে সান্ত্বনা দেবে তা নাকি সব উল্টা পাল্টা কথা বলছে। এই লোক কি জানে না কোনো সময় কি কথা বলতে হয়। এখন চলো যাই। তোমার আব্বা যদি আমাদের দেখে তাহলে আর আস্ত রাখবে না। বাড়ি থেকে বেরুনোর সময় লোকেদের কানাঘুষা শোনা যাচ্ছিল। আমি নাকি বিয়ের দিন অন্য ছেলের সাথে পালিয়ে গেছি। এসব কথা শুনে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছিল। যা জানে না তা নিয়ে এরা কথা বলতে আসে কেন? মনটা প্রচুর খারাপ হলো। মনের মধ্যে ছোট্ট একটা আশা ছিল যে আব্বা আমাদের বিয়েটা মেনে নিবে। কিন্তু আব্বা তো আমার কথা শুনলই না। বাড়ির কারো সাথে দেখা হয়নি। ভেবেছিলাম সবার সাথে কথা বলে যাব, কিন্তু তা আর হলো না। সম্পূর্ণ রাস্তা মন খারাপ করে আসলাম। বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে আসলো। কাজ আর আব্বার কথার চাপে রিভলভারের কথা ভুলেই গেছি। দুপুরের খাবার শেষে আমি আসিফের ফোন নিয়ে ঘাটাঘাটি করছি। ওর ফোনে কোনো গেমস নেই বিধে ও গ্যালারিতে ছবি দেখছি। একটা ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিতে 2 জন বয়স্ক পুরুষ মহিলা আর একটা ছেলে দাঁড়িয়ে ছিল। এই ছেলেটিকে আমি কাল দেখেছিলাম। এই তো সেই ছেলে যার অনেক ছবি কালো রঙের সুটকেসে ছিল। আসিফ। এটা কার ছবি? আসিফ টিভির স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার হাতে থাকা ফোনের দিকে দৃষ্টি স্থির করে। সাথে সাথে ছো মেরে ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে। মিথ্যা হেসে আমার দিকে তাকায়। ছবির এই ছেলেটি কে? আসিফ। জানি না। ফেসবুকে দেখেছিলাম, ভালো লেগেছিল তাই সেভ করে রেখেছি। আসিফ যে ডাহামিথ্যে কথা বলছে সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু ও মিথ্যা বলছো কেন? ছেলেটির ছবি বা আসিফের কাছে কি করছে? এসব কথা আমাকে খুব ভাবাচ্ছে। আসিফ টিভি অফ করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি আর ভাবছি, রেনু, কাল যেন কি বলছিলে? আমি যেন এমন কিছু না করি যাতে মানুষ কষ্ট পায়, আর যদি করে থাকিও তাহলে যেন নিজেকে শুধরে নিই। এটা বলেছিলে না? আনমনে। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ রেনু?
আগে বলুন আপনি আমার থেকে কি লুকাচ্ছেন? আমার প্রশ্ন শুনে আসিফ খুব ঘাবড়ে যায়। ওর এই ঘাবড়ে যাওয়া চেহারাই বলে দিচ্ছে ও খারাপ কিছু করে। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমার আসিফ খারাপ কিছু করতেই পারে না। হয়তো আমার কোথাও ভুল হচ্ছে। হয়তো সত্যিই কোথাও ভুল হচ্ছে। আসিফের সাথে সোজাসুজি কথা বলা দরকার। আমি চাই না এই লুকোচুরির মাঝে আমাদের সম্পর্কটা নষ্ট হোক। বেকনিতে দাঁড়িয়ে আছি। আসিফ পিছন থেকে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি রেখে বাহিরে তাকিয়ে আছে। কিছু বলবেন? কিছু না বলা ছাড়া কি তোমাকে জড়িয়ে ধরতে পারি না? পারেন। আপনার তো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। অফিস যাবেন না? যাব তো। তুমি খাবার রেডি কর, আমি শাওয়ারে যাচ্ছি। আচ্ছা। তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? বিছানায় রাখা আছে। যেয়ে দেখে নেও। বিছানায় যেয়ে দেখি একটা বক্স রাখা। বক্স খুলে দেখি একটা স্মার্টফোন রাখা। দেখেই বোঝা যাচ্ছে বেশ দামি ব্র্যান্ডের ফোন। পছন্দ হয়েছে? খুব। আমার নাম্বার সেভ করা আছে। প্রয়োজনে কল করবে। আমি তো বেশিরভাগ সময় অফিসে থাকি, তোমার জন্য খুব টেনশন হয়। এখন থেকে 1 ঘন্টা পর পর কল করবে। আমি ভুলে গেলেও কল করবে। ওকে। কি 1 ঘন্টা পর পর কল করব? করবে। কিন্তু আজ করবে না। আজ কাজের চাপ বেশি। একটু ব্যস্ত থাকব। শুধু দুপুরে কল করে কথা বলবো। আচ্ছা। অফিসে যাওয়ার আগে আসিফ আমাকে শক্ত করে হাগ করল। আমিও আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। ওর কোমরে শক্ত কিছু অনুভব করছি। অনেকটা এল আকৃতির মতো ধাতব কিছু। কি হতে পারে? আসিফ, আপনার কোমরে এটা কি? আমার কথা শোনার সাথে সাথে আসিফ আমাকে ছেড়ে দিল। কপালে গভীরভাবে চুম্বন করে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এভাবে আমার প্রশ্ন অগ্রাহ্য করে চলে যাবার মানেটা কি? কিছু তো একটা বলে যেত। আসিফের দেয়া নতুন ফোন হাতে নিয়ে বসে আছি। ভাবছি আসিফকে ফোন দিব কিনা। ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। যদি কাজের মাঝে ফোন দেয়ায় বিরক্ত হয়। আমারই তো স্বামী হয়। ফোন দিয়ে বিরক্ত তো করতেই পারি। ডায়ালে যেতেই আসিফের ফোন কল। আমার ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে ওঠে। কে জানতো সেই হাসি ক্ষণস্থায়ী হবে। হ্যালো আসিফ। আমি আসিফ না ভাবি। আমি হাসান। ওহ, আপনি? আসিফ কোথায়? হাসপাতালে। কি? ও হাসপাতালে কি করছে? আসিফ আর আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি ঠিক আছি, কিন্তু আসিফের অবস্থা ভালো না। ও এখন ওটিতে। হাসান ভাইয়ার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আসিফ অ্যাক্সিডেন্ট করেছে? ওর অবস্থা ভালো না? সকালে তো ঠিকই ছিল। এরই মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যালো ভাবি। হ্যালো। জি ভাইয়া বলুন। আ আসিফ কোনো হাসপাতালে? সিটি হসপিটালে? আমি এক্ষুনি আসছি। আপনি বাসায় থাকুন। আমি যাচ্ছি আপনাকে আনতে। আপনার একা আসতে পারবেন না। আ আচ্ছা। টুট টুট টুট। হাসান ভাইয়া কল ডিসকানেক্ট করতেই আমি শব্দ করে কান্না করতে লাগলাম। আসিফের কিছু হবে না তো? ওর যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বাঁচব? হাসান ভাইয়া আমাকে নিয়ে হাসপাতালে পৌঁছাতেই ডাক্তার বলল ও প্লাস গ্রুপের ব্লাড সংগ্রহ করতে। তাদের কাছে ও প্লাস গ্রুপের ব্লাড নেই। হাসান ভাইয়া এগিয়ে এসে বললেন তার ব্লাড গ্রুপ ও প্লাস, তার রক্ত যেন নেওয়া হয়। হাসান ভাইয়ার কথা মতো ডাক্তার তার রক্ত নিতে তাকে নিয়ে যায়।
আমি স্তব্ধ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর হাসান ভাইয়া এসে আমার পাশে বসে। ডাক্তার আসিফের অপারেশন শুরু করে দিয়েছে। এতক্ষণ ডাক্তার ছিল না বিধায় ওর অপারেশন অফ ছিল। কেঁদো না বোন, আসিফ ঠিক হয়ে যাবে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আমাকে আসিফের কাছে নিয়ে আসলেন আর ওকে ব্লাড ডোনেট করলেন সেই জন্য। আসিফ আমার নিজের ভাইয়ের থেকেও বেশি কিছু হয়। ওর জন্য শুধু ব্লাড না, নিজের জানও দিতে পারি। তুমি চিন্তা করো না, আসিফ ঠিক হয়ে যাবে। আমি নীরবে কাঁদছি। মনটা খুব অশান্ত লাগছে। প্রতি মুহূর্তে ছটফট করছি। মাঝে মাঝে পায়চারি করছি একটা সুসংবাদ শোনার আশায়। 2 ঘন্টা পর আসিফকে বেডে দেওয়া হলো। ও ঘুমাচ্ছে। ডাক্তার বলেছে আধ ঘন্টা পর ওর ঘুম ভাঙবে। আমি ওর পাশে বসে আছি। হাসান ভাইয়ার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সে কাজে চলে গেছে। সন্ধ্যার হলুদ রোদ জানালার কাঁচ ভেদ করে আসিফের নাকের উপর পড়ছে। কি অদ্ভুত সুন্দর লাগছে তাকে। ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে থাকতে। কিন্তু আসিফের বুকে ব্যান্ডেজ করা। আমি ওকে জড়িয়ে ধরলে ওর ব্যথা লাগবে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করলে কি বুকের লাগে? আসিফের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু বুকের ডান দিকে ব্যান্ডেজ করা। হাসান ভাইয়া বলেছিল তারা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কই, হাসান ভাইয়া তো পুরাই ফিট, তার তো কোথাও ব্যান্ডেজ করা নেই। সকালে আসিফের কোমরে শক্ত কিছুর ছোঁয়া পেয়েছিলাম। এমন নয় তো সেই শক্ত জিনিসটা রিভলভার ছিল। তার মানে আসিফ অ্যাক্সিডেন্ট করেনি, ও রিভলভার নিয়ে কাউকে মারতে গিয়েছিল। আর অন্য পক্ষের গুলি লেগেছে আসিফের গায়ে। আসিফ মিটমিট করে চোখ খুলছে। আমাকে দেখে তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। রেনু। আমার চোখ ছলছল করে উঠল। আর পারলাম না। ওর হাত ধরে হু হু করে কেঁদে দিলাম। ও অন্য হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। এই মেয়ে, কাঁদছ কেন? দেখো আমি বেঁচে আছি। একদম ঠিক আছি। কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আপনি এসব বাজে কাজ ছেড়ে দিন। বাজে কাজ মানে? অবাক হয়ে। এহেম। এহেম। আমি কি আসতে পারি? হাসান ভাইয়ার উপস্থিতি পেয়ে আমি আসিফের হাত ছেড়ে দিই। আসিফ উঠতে গেলে ব্যথায় কুকিয়ে ওঠে। আরে আপনি উঠছেন কেন? ডাক্তার আপনাকে নড়াচড়া করতে নিষেধ করেছে। হাসান ভাইয়া এসে আসিফকে ভালোভাবে শুইয়ে দেয়। ভাবি আমি আসিফের কাছে আছি, আপনি মনে হয় দুপুরে কিছু খাননি। যান কিছু খেয়ে আসুন। না আমি ঠিক আছি। কি তুমি এখনো কিছু খাওনি? সন্ধ্যা হয়ে আসছে আর তুমি এখনো দুপুরের খাবার খাওনি। আসলে ভাবি তোকে খুব ভালোবাসে বুঝলি, তাই তোর অবস্থা দেখে খাওয়ার কথা ভুলেই গেছিল। হাসান ভাইয়ার কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে আসছিল। এভাবে কেউ বলে? ভাবি আপনাদের জন্য খাবার এনেছি, খেয়ে নিন। আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? আমি তো একটু পর আসিফের জন্য খাবার বানিয়ে নিয়ে আসতাম। আগেও বলেছিলাম ভাবি আসিফ আমার ভাইয়ের থেকেও বেশি কিছু হয়, তাই ওর জন্য এটুকু করতেই পারি। খাওয়ার পর্ব শেষে আসিফ আর হাসান ভাইয়া কিছুক্ষণ গল্প করল। হাসান ভাইয়া চলে যাওয়ার আগে আসিফের সাথে কি যেন ফিসফিসিয়ে বলল আসিফ, ও তা খুব মনোযোগ সহকারে শুনল। আমাদের বিদায় জানিয়ে হাসান ভাইয়া চলে গেল। আসিফের কেবিনের বেড বড় হওয়ায় আমি আসিফের পাশে বসলাম। একটা বড় নিঃশ্বাস নিয়ে মনের কথাগুলো গুছিয়ে নিচ্ছি। আজ সব কথা খোলসা করতে হবে। কিছু বলবে? আপনি সত্যিই অ্যাক্সিডেন্ট করেছিলেন? হুম। তাহলে আপনার বুকে এই আঘাতটা কিসের?
বাইক থেকে পড়ে গিয়ে কাঁচ জাতীয় কিছু একটা লেগেছে। সত্যি? 3 দিন আগে ওয়ার্ড্রবের কাপড় গোছাতে যে একটা স্যুটকেস পেয়েছিলাম। জানেন স্যুটকেসে কি ছিল? আমার মুখে স্যুটকেসের কথা শুনে আসিফের মুখ কাচুমাচু হয়ে গেল। স্যুটকেসে 2টা রিভলভার ছিল। সাথে কিছু ছবি, মেডেল আর কাগজ ছিল। তুমি সব দেখেছ? না, শুধু ছবি আর রিভলভার দেখেছি, বাকিগুলো দেখিনি। সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই কোনো খারাপ কাজ করেন না? তোমার কি মনে হয় মন বলে আপনি খারাপ কাজ করতেই পারেন না? ব্রেইন চোখে দেখা আর আপনার হাবভাব দেখে মনে করে আপনি সত্যিই খারাপ কিছু করেন। আচ্ছা, আপনি কি একজন দেশদ্রোহী? রেনু ধমক দিয়ে, আর যাই বলো আমাকে দেশদ্রোহী বলো না। এই অপবাদ দিও না আমাকে। তাহলে বলুন আপনি কি? সময় হলে সব বলবো। না, আপনি আমাকে এক্ষুনি সব বলবেন। রেনু, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। যখন সময় আসবে তখন সব জানতে পারবে। এখন প্লিজ একটু চুপ করে থাকো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুমানোর আগে বলুন, স্যুটকেসে যেই ছেলের ছবি ছিল সেই ছেলেটাকে? সেটাই তো আসল রহস্য। সেটা বললেই তো এতদিনের গোছানো প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। কিসের রহস্য? আর কিসের প্ল্যান? বললাম না, সময় হলে সব জানতে পারবে। এখন প্লিজ চুপ করো। আরেকটা কথা ছিল। বলো। আপনার বুকে কি সত্যিই কাঁচ লেগেছিল? আসিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে পানির গ্লাস চাইল। আমি তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিলাম। আসিফ কয়েক চুমুক পানি খেয়ে আবার শুয়ে পড়ল। বললেন, না কিন্তু সত্যিই কাঁচ লেগেছিল কিনা? না, কাঁচ লাগেনি, গুলি লেগেছিল। প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না। আমি চুপ করে শুয়ে পড়লাম। মনের মাঝে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, যায় কোনো উত্তর আমার কাছে নেই। আগেই আন্দাজ করেছিলাম আসিফ আমার প্রশ্নের উত্তর দিবে না। এখন তা প্রমাণিত হল। আসিফের কথা শুনে মনে হলো ও সত্যিই খারাপ কিছু করে না। তাহলে আসিফ ঘুমাচ্ছে। আমি ওর ফোনটা হাতে নিয়ে চেক করতে থাকলাম, যদি কোনো ক্লু পাই। আফসোস, কোনো ক্লু পেলাম না। হতাশ হয়েই ফোন রেখে আসিফের ঘুমন্ত মুখটাকে দেখতে লাগলাম। 3 দিন পর আসিফকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। বিকেলের দিকে মামা মামি আসিফকে দেখতে আসে। মামা মামিকে দেখে আসিফ কেমন যেন আনইজি ফিল করতে থাকে, যদিও তা তাদের চোখে পড়েনি। তবে আমি ব্যাপারটা বেশ ভালোভাবেই খেয়াল করেছি। এখানে একা থেকে কি করবে? তার চেয়ে বরং আমাদের সাথেই চলো। যে কয়দিন সুস্থ না হচ্ছ সে কয়দিন আমাদের বাসাতেই থাকবে। মামার কথার উত্তরে আসিফ মুচকি হাসল। একা কোথায় মামা? আমার সাথে তো রেনু থাকে। রেনু ছোট মেয়ে, তুমিও অসুস্থ। হঠাৎ যদি কোনো সমস্যা হয় তাহলে ও তো একা হাতে সামলাতে পারবে না। ভালো হয় আমাদের বাড়িতে কয়দিন থাকো। তাছাড়া কাল তালহাও ইউকে থেকে ফিরবে। এ যেন মেঘ না চাইতেন বৃষ্টি। আসিফ তো এটারই অপেক্ষায় ছিল এতদিন। তালহা দেশে ফিরবে এটা শুনেই আসিফের চোখ চিকচিক করতে লাগল। মামা ঠিক বলেছেন। রেনু একা হাতে আর কত সামলাবে? তালহার সাথে তো অনেকদিন দেখা হয় না। এবার না হয় কয়েকদিন আপনাদের বাসায় থাকব। ভালো ভালো। তাহলে রাতেই রওনা দেয়া যাক। বাসায় সাহারা একা আছে। তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মেয়েটা একা থাকতে ভয় পায়। জি আচ্ছা। মামাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বাজল। আমাদের যেই রুমে থাকতে দেয়া হয়েছে সেই রুমটা অনেক সুন্দর করে সুসজ্জিত।
দেখেই বোঝা যাচ্ছে আমরা আসব দেখে আগে থেকেই গুছিয়ে রেখেছে। রুমে এসেই আসিফ সপাং করে বিছানায় শুয়ে পড়ল। খুব খারাপ লাগছে। একটু খারাপ লাগছে আর কি। তুমি যাও ফ্রেশ হয়ে আসো। কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। হুম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আসিফ চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ আস্তে করে ডাকার পরেও উঠল না। মনে হয় ঘুমিয়ে পড়েছে। ফ্রেশ না হয়েই ঘুমালো। আর ডাকলাম না। বেচারার শরীর এমনিতেই ফুটবল তার উপর জার্নি করেছে। নিশ্চয়ই ক্লান্ত খুব। আসিফকে রেখে কিচেনে গেলাম। মামি রান্না করছে। তাকে রান্নার কাজে সাহায্য করে সাহারার কাছে গেলাম। আসব। আরে ভাবি তুমি আমার রুমে আসবে এতে পারমিশন নেয়ার কি আছে? আসো ভিতরে আসো। আমি একটু হেসে সাহারার কাছে গেলাম। কি করছো? আর্ট করছি। দেখি। সাহারা আমার হাতে কাগজ দিলে আমি সেটাতে চোখ বুলাই। জলপরীর ছবি। পাথরে বসে আছে। জলপরীর মুখ দেখে মনে হচ্ছে তার ভীষণ মন খারাপ। তবে আর্টটা খুব ভালো হয়েছে। জলরং দেয়ার কারণে দেখতে আরো ভালো লাগছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আশেপাশে কোনো পানি নেই। শুধু পাথর আর পাথর। কেমন হয়েছে ভাবি? খুব খুব সুন্দর হয়েছে। তুমি তো অনেক ভালো আর্ট পারো। তা জলপরীকে পাথরের দেশে পাঠিয়ে দিয়েছ যে? জলপরী তো গভীর সমুদ্রতে থাকে। আমার প্রশ্নের জবাবে সাহারা হাসল। কোন ক্লাসে পড় তুমি? ক্লাস 8-এ। ওহ। ভালো করে পড়বে কেমন? হুম। মামি আমাদের খেতে ডাকছে। ডাইনিং রুমে যেয়ে দেখি আসিফ এখনো আসেনি। ও কি এখনো ঘুমাচ্ছে? রেনু মা আসিফকে ডেকে আনো। জি মামি। রুমে ঢুকে দেখি আসিফ উবু হয়ে ঘুমাচ্ছে। জ্বর আসলো নাকি? ওর কাছে যে কপালে হাত রাখলাম। না, জ্বর আসেনি। আমার হাতের স্পর্শ পেয়ে আসিফ মিটমিট করে চোখ খুলল। মৃদু হেসে আমাকে তার পাশে বসাল। পরে ঘুমাবেন, এখন ফ্রেশ হয়ে খেতে আসুন। উহু, খাবো না। ঘুমাবো। আপনি না অসুস্থ? না খেলে তো আরো অসুস্থ হয়ে যাবেন। কে বলেছে আমি অসুস্থ? দেখো না এখনো কত ফিট আছি আমি। বিশ্বাস না হলে ঘুমানোর আগে দেখিয়ে দিব। হুহ। কত ফিট আছেন দেখা আছে আমার। এখন খেতে আসুন। খাওয়ার পর্ব শেষে সব গুছিয়ে রুমে আসলাম। আসিফ আবার ঘুমাচ্ছে। আচ্ছা, ও কি ওষুধ খেয়েছে? ডেকে জিজ্ঞেস করব? না থাক। আমার ঘুম আসছে না। কিছুক্ষণ রুমে পায়চারি করে ফোন হাতে নিলাম। প্রায় 12টা বাজে। ভালো লাগছে না। রুম থেকে বেরিয়ে ছাদে গেলাম। এতক্ষণে মনে হয় বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে। আমার ধারণা ভুল। সবাই ঘুমায়নি। সাহারা জেগে আছে। হাতে ফোন নিয়ে কি যেন করছে। আমি তাকে ডাকতেই সে চমকে ওঠে। এত রাতে আমাকে ছাদে দেখে ভয় পেয়েছে। ভাবি তুমি ঘুমাওনি? না। ঘুম আসছিল না তাই ছাদে চলে আসলাম। ওহ। এটা তোমার ফোন? হুম, ভাইয়া দিয়েছে। ছোটদের ফোন ইউজ করতে হয় না। আমি মোটেও ছোট নই। মুখ ফুলিয়ে। তুমি অবশ্যই এখনো ছোট আছো। এখনো তুমি ভালো মন্দের পার্থক্য ঠিক মতো করতে পারো না। যেদিন তুমি ভালো মন্দ বুঝতে পারবে সেদিন তুমি বড় হবে। ফোন ইউজ করা ভালো। কিন্তু এর যে খারাপ দিকগুলো আছে সেটা কি তুমি জানো? হুম। আমাদের আইসিটি বইয়ে মোবাইল ফোনের অ্যাবিউজ সম্পর্কে লেখা আছে। আমি কখনো ফোন খারাপ কাজে ইউজ করি না।
ভালো। তা তুমি এত রাতে ছাদে? তোমারও কি ঘুম আসছিল না নাকি? রুমে থাকতে ভালো লাগছিল না তাই ছাদে আসলাম। ওহ, তোমার কি মন খারাপ সাহারা? আমার কথা শুনে সাহারার চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, কি করে বুঝলে? আমি তো কাউকে বুঝতে দিই না আমার মন খারাপ কিনা। সব সময় হাসি মুখেই সবার সামনে থাকি। তোমার চোখের কোণে পানি চকচক করছে। কি ভেবেছিলে অন্ধকারে চোখের পানিকে আমার থেকে আড়াল করে রাখতে পারবে? আমি ঠিকই ল্যাম্পপোস্টের হালকা আলোতে তোমার চোখের পানি দেখতে পাচ্ছি। সাহারা আর নিজেকে সামলাতে পারল না, আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগল। আরে কাঁদছো কেন? কি হয়েছে? ডট। চুপ থাক, কিছুক্ষণ কাঁদুক। কাঁদলে একটু হালকা হবে, তখন জেনে নিব কান্নার কারণ। সাহারা মিনিট 2-1 মতো হিচকি তুলে কাঁদল। এখন বলো কেন কাঁদছিলে? কাউকে নিজের কষ্টের কথা বললে নিজকে হালকা লাগে। আমাকে কারণটা বলতে পারো, দেখবে ভালো লাগছে। ভাবি আমি একজনকে ভালোবাসি। ওর নাম রাজ। 6 মাসের সম্পর্কের পর ও বলছে ব্রেকআপ করবে। আমি ওকে খুব ভালোবাসি ভাবি। ওকে ছাড়া আমি বাঁচব না। বলে সাহারা আবারও ফুপিয়ে কান্না করতে লাগল। আমি ওর কথা শুনে হা হয়ে থাকলাম। এ মেয়ে বলে কি? ওই বয়সে প্রেম? ওর বয়সে থাকতে প্রেম কাকে বলে আমরা তা জানতাম না। আর সে 6 মাস প্রেম করেছে। কিছুক্ষণ চুপ করে থাকলাম। কি বলে কথা শুরু করব বুঝতে পারছি না। সাহারা হঠাৎ কান্না থামিয়ে চোখের পানি মুছে স্বাভাবিক হল। মুখে হাসির রেখা ফুটিয়ে ছাদের রেলিংয়ের কাছে গেল। ভাবি দেখেছ কি সুন্দর চাঁদ উঠেছে? এই মেয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? আজ তো আমাবস্যা। চাঁদ আসবে কোথা থেকে? প্রেমের চক্করে মনে হয় পাগল হয়ে গেছে। তুমি কি খুব বেশি হার্ট হয়েছ সাহারা? না ভাবি, খুব একটা বেশি না। 2-1 দিন কষ্ট হবে, তারপর সব ভুলে যাব। এরকম কত ছেলে আসবে যাবে। সবাইকে নিয়ে ভাবলে কি জীবন চলবে? অনেক রাত হয়েছে ভাবি, ঘুমাবে না? থু। আমার ইচ্ছে করছে সাহারাকে প্রেম বিষয়ক কয়েকটা জ্ঞানের কথা বলতে। সাথে অল্প বয়সে প্রেম করে জীবন নষ্ট করার কয়েকজনের গল্প বলতে। ভাবি আমি ভুল বললাম। আমি হার্ট হয়েছি। খুব বেশি হার্ট হয়েছি রাজের কথায়। ও কেন আমাকে ধোঁকা দিল বলো তো? আমি তো ওকে সত্যিই খুব ভালোবেসেছিলাম। ও তো বলতো তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তাহলে কেন আমার জীবন থেকে যেতে চাইছে? এটা ভালোবাসা না সাহারা, এটা হচ্ছে আবেগ। অল্প বয়সে এই আবেগটাকে আমরা ভালোবাসা মনে করে অনেক ভুল করি। পরে যখন সবকিছু বুঝতে পারবে, ম্যাচুরড হবে, তখন বুঝতে পারবে ভালোবাসার মূল্য। ভাবি ঠিক বলেছ। আমি আর অন্য কারো সাথে সম্পর্কে জোড়াতে চাই না। যে গেছে তাকে তো আর আটকে রাখতে পারবো না, তাই না? সাহারা একটা দীর্ঘশ্বাস ফেলল। ওকে খুব ক্লান্ত লাগছে। ভাইয়া একা আছে ভাবি, তুমি রুমে যাও। তুমি রুমে যাবে না? সাহারা কিছু বলল না। চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। মন কি অনেক বেশি খারাপ? ভাবি আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে রুমে চলে আসলাম। ও কিছুক্ষণ একা থাকলে হয়তো মনটা ভালো থাকবে। রুমে এসে দেখি আসিফ সম্পূর্ণ বিছানা দখল করে শুয়ে আছে। আমি কোথায় শুব? এই আসিফ।
সরুন, আমি শুব। আসিফ উঠল না, আরো হাত পা মেলে শুল। কয়েকবার ডাকাডাকির পর ওর ঘুম ভাঙল না, তাই বাধ্য হয়ে ধাক্কালাম। আসিফ ধরফরিয়ে উঠে বসল। কি হয়েছে রেনু? সকাল হয়ে গেছে, উঠুন। আরেকটু ঘুমাই বলে আবার বিছানায় শুয়ে পড়ল। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আপনি উঠবেন নাকি আমি আপনার গায়ে পানি ঢালব? উঠছি। আসিফ উঠতেই আমি ঝুপ করে বিছানায় শুয়ে পড়লাম। কয়েক সেকেন্ড পর আসিফ এসে আমার উপর উঠল। সরুন, আমার ঘুম পাচ্ছে। ঘুমাবো? মাঝরাতে আমাকে জাগিয়ে এখন ঘুমানো হচ্ছে। তো কি করতাম? আপনি বিছানায় 1 সেন্টিমিটার জায়গাও আমার জন্য রাখেননি। দখল করেছিলেন। রাখিনি তো কি হয়েছে? সোজা আমার বুকের উপর শুয়ে পড়তে। আপনার বুকে না কিছুদিন আগে গুলি লেগেছিল? এখনো তো ব্যথা আছে। আমি এখানে শুলে তো আপনার কষ্ট হতো? হতো। এত রাতে যখন ঘুম থেকে ডেকে তুলেছ তখন না হয় একটু রোমাঞ্চ করি। এই না। এই হ্যাঁ। আমি কিন্তু চেঁচাব। ন্যাকামো করছো কেন বলো তো? আমি জানি তো তুমি আমার আদর পাওয়ার জন্য কত ব্যাকুল হয়ে থাকো। আসিফ আমার কপালে সশব্দে কয়েকটা চুমু খেল। আমি কেঁপে উঠলাম। এই আপনি ঘুমানোর আগে ওষুধ খেয়েছেন? আমার কথা শুনে আসিফকে মহাবিরক্ত দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে ওর রোমান্সের মাঝে এমন কথা বলায় ও আমার উপর খুব বিরক্ত। ওর এই বিরক্তিতে ভরা মুখ দেখতে আমার খুব ভালো লাগছে। আমি মুখ টিপে হাসছি। কি হলো বললেন না তো, খেয়েছেন কি না? খাইনি। আমি কিছুটা ধমকের সুরে বললাম। খাননি কেন? যান, এখনই খেয়ে আসুন। আসিফ অসহায় ভাবে আমার দিকে তাকিয়ে হাসল। যে হাসির অর্থ ওষুধ খাবো না। খেতে ইচ্ছে করছে না। ওষুধ না খেলে বিছানায় জায়গা হবে না বলে দিলাম। কি হলো, এখনো শুয়ে আছেন যে? যান। হুম। আসিফ বিড়বিড় করতে করতে উঠে গেল। চলবে।